নির্মল ঘোষকে 26শে জুন 2026 সালের একটি লটারি চুরির মামলা, অর্থাৎ লটারির টিকিট কেড়ে নেওয়ার মামলা, এবং যে মামলা করেছিলেন এক গাড়ির চালক পার্থ সরকার, সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসা হয়। পরবর্তীকালে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করার মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়। পাশাপাশি প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে খড়দা থানার একটি তোলাবাজি মামলায় গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে আদালতে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করার মামলায় শোন অ্যারেস্ট করা হয়েছে। এবং এই প্রথমে বলি যে নির্মল ঘোষকে যে লটারি পার্থ সরকার 9ই নভেম্বর 2024 সালে যে ঘটনা ঘটেছিল, প্রাণিয়াটির প্রাক্তন তৃণমূল বিধায়কের সোদপুরের বাড়িতে হোটেল মালিক সুশান্ত সরকার, তার গাড়ির চালক ছিল পার্থ সরকার, এবং সুশান্ত সরকার তাকে নিয়ে যায় নির্মল ঘোষের বাড়িতে। এবং পার্থ সরকারের অভিযোগ ছিল যে যেহেতু তিনি 1 কোটি টাকার লটারির টিকিট জিতেছিলেন, তার টিকিট কেড়ে নেওয়ার জন্য তাকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়, মারধর করা হয় এবং তার পকেট থেকে ওই 1 কোটি টাকার লটারির টিকিট নির্মল ঘোষ কেড়ে নেয়। সেই সময় তার ছেলে তীর্থঙ্কর ঘোষ তাকে মারধর করেন, হুমকি দেন, বলেন যে তাকে মেরে তার দেহ রেল লাইনে ফেলে দেওয়া হবে। এবং এই ঘটনায় কোনো ক্রমে তিনি বেরিয়ে যান এবং তার কিছুদিন বাদে খড়দা থানায় তিনি সুশান্ত সরকারের নামে কেবলমাত্র অভিযোগ দায়ের করেছিলেন, কেননা বাকিদের নামে ভয়ে তিনি অভিযোগ করতে পারেননি। কিন্তু রাজ্যে পালাবদলের পর তিনি কিছুটা আশ্বস্ত হন এবং সেই সময় খড়দা থানায় 26শে জুন তিনি নতুন করে অভিযোগ দায়ের করেন যে 9ই নভেম্বর 2024 সালে 1 কোটি টাকার লটারির টিকিট তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এবং সেই মামলায় এর আগে সুশান্ত সরকার গ্রেপ্তার হয়েছিল। তীর্থঙ্কর ঘোষ অর্থাৎ নির্মল ঘোষের পুত্র, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে প্রাণিয়াটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে এই মামলায় গ্রেপ্তার করে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে এলে বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি সঞ্জীব মুখোপাধ্যায়কে খড়দা থানার তোলাবাজির মামলায় 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি সঞ্জীব মুখোপাধ্যায়ের আইনজীবী যারা জানিয়েছেন আজকে আদালতে নিয়ে যাওয়ার সময় আরজিকর কাণ্ডে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আজকে আদালতে পেশ করার সময় যখন থানা থেকে বের করা হচ্ছিল নির্মল ঘোষকে, তখন ক্ষোভ আছড়ে পড়ে থানার বাইরে। দেখুন সেই ছবি। মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে থানার বাইরে, সেই ছবি দেখতে পেলেন। শুধুমাত্র নির্মল ঘোষ নয়, সঞ্জীব মুখোপাধ্যায় তার সাগরে, তাকেও যখন বের করা হচ্ছিল তখনও একই ছবি। আমি শুরুতেই শতরূপাদির কাছে যাব। শতরূপাদি, দেরিতে হলেও গ্রেপ্তার হলেন নির্মল ঘোষ এবং তার সাগরে সঞ্জীব মুখোপাধ্যায়। যদিও সোমনাথ দে অর্থাৎ আরেকজন, তিনি এখনো অধরা। কিন্তু যেটা প্রশ্ন, পুলিশ সঠিক তদন্ত করতে পারবে তো? দেবস্মিতা, একটা কথাও বলবার আগে আজকে আমি তোমাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে অখণ্ড ভারতবর্ষ দিবস জানাতে চাই। আমরা যখন ঢুকছিলাম স্টুডিওয়ে তখন মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন, তোমরা সেটা লাইভ দেখাচ্ছিলেন। আমি জানি না আমার এটা শেয়ার করা উচিত কিনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার টেক্সট আমি স্ক্রিনশট দেখাতে পারবো না। উনি বলছিলেন গোপাল মুখার্জির স্ট্যাচু হবে, তার কিছুদিন আগে ঘোষণা হয়েছিল বড় শ্যামাপ্রসাদ মুখার্জির স্ট্যাচু হবে। তো আমি ওনাকে টেক্সট করেছিলাম যে মানে দাদা, আমার মানে শ্যামাপ্রসাদ মুখার্জির পারিবারিক একজন, উনি ডোনেট করতে চাইছেন স্ট্যাচুর জন্য। আমার কাছে টেক্সট আছে, আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন দরকার নেই, সরকার করবে। এই মুখ্যমন্ত্রীর সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার নিদারুণ একটা উদাহরণ দেখালো যে ভারত মাতার কোনো কন্যার ওপর অন্যায় ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার সইবে না। এবং এই মানুষের রোষ, আজকে নির্মল ঘোষ যখন বেরোচ্ছে, পুলিশ আবার তাকে সযত্নে হেলমেট পরিয়ে দিল, আমি দেখলাম বের করার আগে, তোমরাই দেখালে। এই যে মানুষের যে জনরোষ, সেখানে পুলিশের ওপর একটা ন্যাচারাল চাপ, যে পুলিশকে সাধারণভাবে মানে নর্মালি যে এনকোয়ারিগুলো তখন হওয়া উচিত ছিল 2 বছর আগে, সেইগুলো এবার স্বচ্ছন্দে পুলিশ যেন করে। তোমার মনে থাকবে দেবস্মিতা, কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী খোলা ছুট দিয়েছিল পুলিশকে যে একদম ফ্রি রেন, তোমরা যদি কোনো মহিলার ওপর, কোনো বোনের ওপর, কোনো মায়ের ওপর কোনো বিন্দুমাত্র অত্যাচার হয়,
পুলিশ হ্যাজ এ ফ্রি রেন, পুলিশ একদম নিঃসন্দেহে নিশ্চিন্তে তদন্ত করতে পারবে এবং সেইটার আজকে সূত্রপাত হলো। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমার মনে হয় সবারই মনে আছে এটা, দুটো জিনিস আমি কালকেও শুনছিলাম সুমনের সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে নির্মল ঘোষের অপরাধ দুটো বিশাল বড়, অ্যাপার্ট ফ্রম হোয়াট হি হ্যাজ ডান। একজনকে চুল্লির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার বাবা মার সামনে, সেইখানে নির্মল ঘোষ পিঠ চাপড়ে বলছে ওয়েল ডান বয়। তার বাবা মার কি অবস্থা হতে পারে? দ্বিতীয়ত, হ্যাঁ, আজকে এটা ভুললে চলবে না যে তার বাবা কাঁদতে কাঁদতে সুমনের সাথে একদম অভয় পরিবারের তরফে বারবার অভিযোগ, হ্যাঁ খুব দ্রুত একটা লাস্ট লাইন খুব মেয়েতে এই যে বারবার বাবা অভিযোগ করা হয়েছে অভয়ের পরিবারের তরফে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে, একের পর এক অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে। দেরিতে হলেও তারা গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এখান থেকে বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথ, সিবিআই তাহলে এতদিন কি করছিল? সিবিআই কেন গ্রেপ্তার করতে পারলো না? প্রথম যখন ঘটনা ঘটলো তার 4 দিনের মাথায় পুলিশ যাকে অভিযুক্ত হিসেবে দেখালো তাকেই তো আমরা দেখতে পাচ্ছি, সঞ্জয় রায়। তাছাড়া আর কেউ জড়িত কিনা সেটা তো এখনো পর্যন্ত জানা গেল না। মাথা পর্যন্ত পৌঁছানো যাবে তো? মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেছেন, এটা যেমন সত্যি কথা। তিনি বিরোধী দলের নেতা থাকাকালীন বারবার বলতেন যে এগুলো পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। নির্মল ঘোষের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন করতেন এবং তদন্ত করবার আশ্বাস দিতেন, ন্যায় বিচারের কথা বলতেন। মুখ্যমন্ত্রী যা করেছেন সেটা তো একটা দিক, কিন্তু এ কথা আমরা কি করে অস্বীকার করি যে সিবিআই এই পুরো তদন্তের ইনভেস্টিগেশন করছিল, তারা 2-1 নির্মল ঘোষকে ডেকেও ছিল। তাহলে কেন তারা তদন্ত করে নির্মল ঘোষের ভূমিকাকে মানুষের সামনে আনতে পারলো না? কেন তারা এই প্রশ্নগুলোর উত্তর আনতে পারলো না যে জোর করে ডেড বডি নিয়ে গিয়ে কেন নির্মল ঘোষ এবং তার সাকরেতরা পুড়িয়ে দিল? এই প্রশ্ন সিবিআই কেন তদন্ত করলো না যে একদল হুলিগান তারা কি করে আর্জিকর ভাঙচুর চালিয়েছিল যাতে করে এভিডেন্স লোপাট করা যায়? কেন সিবিআই তদন্ত করে আরো বৃহত্তম ষড়যন্ত্র যে যাদের নির্দেশে নির্মল ঘোষ এই কাজটা করেছেন, এত তড়িঘড়ি করেছেন, সেই মাথা কারা এর পেছনে রয়েছেন? তাহলে আমরা তো বারবার প্রশ্ন করছি যে সিবিআই তাহলে তদন্তটা কি করলো? কেন সিবিআই মানে পূর্ণাঙ্গ তদন্ত করে যারা মাথা, আমরা বারবার যেটা বলছি যে এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। একদম, মানে বিশ্বনাথ দা বলছেন গভীর ষড়যন্ত্র। আমি এখান থেকে আসবো পরে শত্রুপাতি, আমি এখান থেকে অনিল জানার কাছে আসতে চাইবো, প্রাক্তন পুলিশ কর্তা। অনিল দা, যে ষড়যন্ত্রের ত্রিভুজ, মানে নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন, সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, কিন্তু সোমনাথ দে এখনো অধরা। এই তিনজনকে মুখোমুখি বসিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা না হয় তাহলে কি ষড়যন্ত্র হয়েছিল সেটা জানা সম্ভব হবে? দেখুন দেবস্মিতা, গত 1 বছরের ওপর আমরা বলে এসেছি এবং সুমনবাবুর সঙ্গেও বলেছি, ইনভেস্টিগেশন সিবিআই করুক আর এফবিআই করুক, ইট ওয়াজ এ পারফাংটারি ইনভেস্টিগেশন, যে যাই বলুক। তার কারণ যেভাবে প্রথম কথা হচ্ছে যেখানে ওরকম একটা কন্ট্রোভার্সিয়াল এবং ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সিপাল রয়েছেন, তখন ওই হসপিটালে আপনার পোস্টমর্টমটা মর্গে করা উচিতই হয়নি। এটা ইন দি ইন্টারেস্ট অফ জাস্টিস এটাকে ক্যালকাটা মর্গে করা উচিত ছিল। যাই হয়ে থাকুক, জুডিশিয়াল ইনকোয়েস্ট হয়েছে, পরে হয়েছে, যেভাবে বডিটা পোড়ানো হয়েছে তখন আমরা সম্ভব করেছি। এটা তো পরিষ্কার 201, অর্থাৎ প্রমাণ লোপ তো আছেই। কেন সিবিআই করেনি সেটা তদন্তকারী সংস্থা বলতে পারবে। এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছিলো, এইরকম ব্রুটাল মার্ডার একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছিল। এর আগেও যে সরকারি ভবনে মারা যাননি তা নয়, এর আগেও রমজান আলী 1994-এ ফর্ট ব্লকের বিধায়ক কিড বলে এমএলএ হোস্টেলে খুন হয়েছিলেন, আরও অনেক কিছু হয়েছে, সেগুলো খুন বলে হয়নি, হয়েছে। কিন্তু তখন আমি বারবার বলেছি কেন মর্গের ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা হয়নি, কেন মর্গের ডোমকে জিজ্ঞেস করা হয়নি, কেন ওই যে ধরুন এখন তো কম্পিউটারাইজড হয় লিস্টগুলো, কারা কারা বডি পড়াচ্ছে তাদের যে নিচে পড়ে যেটা একদম, মানে অনিল জানা যেটা বলতে চাইছেন যে অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো অধরা, তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে আমরা ইতিমধ্যেই যোগাযোগ করেছি কালীঘাট তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। প্রদীপ্ত, যে বিষয়টা আজকে আমরা একদম মানে দেখতে পেলাম, যখন থানা থেকে বের করা হচ্ছে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়কে, মানে এই যে ক্ষোভ, সেই ক্ষোভ সামাল দেওয়া যায়নি। হেলমেট পরিয়ে বার করা হয়েছে নির্মল ঘোষকে, তারপরে মানুষের ক্ষোভ আঁচড়ে পড়েছে।
তার মানে এতদিন ধরে যা যা করেছিলেন তারই তো ফল আজকে। দেখো, মানুষের ক্ষোভ সর্বস্তরে সর্বদিক থেকে তৃণমূলের বিরুদ্ধে আছে, এ কথা বললে কিন্তু হবে না। এনসিপিআই তৃণমূলের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। ঋতব্রত তৃণমূল, যেটাকে আমি ঋত তৃণমূল বলি, শরণার্থী তৃণমূল বলি, তার বিরুদ্ধে ক্ষোভ খুব একটা নেই। ফলে ক্ষোভ সব তৃণমূলে আছে এটা বললে কিন্তু খুব অন্যায় হবে। কাদের প্রতি ক্ষোভ আছে? যারা হেরে গেছে এবং সেখানে একটা স্পন্সার্ড ক্ষোভ, যেটাকে আমি বলি, সেই স্পন্সার্ড ক্ষোভ আছে। ওই হোয়ার এভার ইউ গোজ আওয়ার নেটওয়ার্ক ফলোস যেসব তৃণমূলীরা আছে তাদের বিরুদ্ধে ক্ষোভ নেই। কিন্তু আমি অনিল জানাবাবু এবং বিশ্বনাথ স্যারের সঙ্গে একদম সহমত পোষণ করছি যে তারা যে দাবিগুলো করছেন, যে অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নের সঙ্গে সমর্থন করে আমি দুটো যোগ করছি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে যে কাজগুলো হয়েছিল তাকেও একবার লুপে নেওয়া উচিত, জানা উচিত যে সব ঠিক হয়েছে কিনা, ভিডিওগ্রাফি হয়েছিল কিনা, সব ভিডিওগ্রাফি ঠিক আছে কিনা, সৎকার যেটা হয়েছে সেই সৎকারটা নিয়ম মেপে হয়েছে কিনা, শ্মশানের ভিডিও দেখা উচিত। যে জনমানসে এই প্রশ্নটা বারবার ছড়িয়ে দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে যে সৎকারও ঠিকঠাক ভাবে হয়নি, এত তড়িঘড়ি করে করা হয়েছিল, সেটাও দাবি জানাচ্ছি যে সেই সিসিটিভি জনমানসে দেওয়া হোক। যে 40 মিনিট অভয়ার দেহ তার বাড়ির মধ্যে একদম একাধিক প্রশ্নের উত্তর বারবার যেটা বলছিলাম এখনো অধরা। 9 আগস্ট 2024 ঠিক কি ঘটনা ঘটেছিল তার উত্তর জানা যায়নি এবং সেই উত্তরের জন্যই কিন্তু তদন্ত দরকার, তদন্তে মাথা পর্যন্ত পৌঁছতে হবে, সেটাই চায় সাধারণ মানুষ। শনিবার থেকে শুক্রবার জোড়া মামলায় টানা 7 দিন ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে সিআইডির জিজ্ঞাসাবাদ। অন্যদিকে 1,25,00,000 টাকা চেয়ে তোলাবাজির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবনাথ চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের এই দ্বিতীয় চার্জশিট। তারই পাশাপাশি ঠিক যেরকম আপনাদের বলছিলাম, সব্যসাচী দত্তের ফ্ল্যাট থেকে যে সোনা উদ্ধার হয়েছে সেই ঘটনায় এবার ইডি দপ্তরে গেলেন অভিযোগকারী। আজকে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, তিনি যে হাজিরা দিয়েছেন সিআইডি তরফে, একেবারে সপ্তমবার দেবরায় যে চাকরি দুর্নীতি মামলা, সেই মামলাতেই আজকে হাজিরা দিয়েছেন তিনি। ঠিক কি অভিযোগ এক্ষেত্রে তার বিরুদ্ধে, এই প্রতিবেদনে রাখবো আপনাদের সামনে। টানা সপ্তম দিন ফের সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এক সপ্তাহে 55 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। দেবরায় চাকরি দুর্নীতি মামলা তদন্তে শুক্রবার সুমিত রায়কে ডাকে সিআইডি। চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা লুট, জাল নিয়োগপত্র দেওয়া ও ভয় দেখানোর অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের দেবরা থানায় এফআইআর দায়ের করেছিলেন প্রসেনজিৎ রায়, যিনি নিজেকে তৃণমূল কর্মী সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন। এই মামলায় ইতিমধ্যে হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সুমিত রায়, তবে সিআইডির মুখোমুখি হতে হয়েছে তাকে। শুক্রবার সকাল 10:58 ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। ইতিমধ্যেই দেবরায় চাকরি দুর্নীতি মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে হেফাজতে নিয়েছে সিআইডি। এর আগে চাকরি দুর্নীতি মামলায় সোমবার সিআইডির মুখোমুখি হয়েছিলেন সুমিত রায়। শুক্রবার এই মামলায় দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদ করা হলো তাকে। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে সুমিত রায়ের আগাম জামিনের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি হয়ে গেল, কারণ রাজ্য সরকারের পক্ষে উপস্থিত আইনজীবী তুষার মেহতা সময় চেয়েছেন। পরবর্তী শুনানি 19 আগস্ট। পার্থপ্রতিম ঘোষ ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এই সুমিত রায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে, চাকরি দুর্নীতির অভিযোগ রয়েছে, যেটা অভিযোগ যে 24 লক্ষ টাকা নেওয়া হয়েছিল, একেবারে সুমিত রায় নিয়েছিলেন, এরকমই অভিযোগ করেছেন অভিযোগকারী প্রসেনজিৎ রায়। এখান থেকে আমি শীর্ষেন্দুদার কাছে আসতে চাইবো। শীর্ষেন্দুদা, বিভিন্ন অভিযোগ এই রাজ্যে পালাবদলের পর সামনে এসেছে, কিন্তু একটাই বিষয়, এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোর নিষ্পত্তি হবে তো? কারণ সাধারণ মানুষ তো তাই চায়। আত্মসহায়ককে 7 দিন ধরে আজকে ভবানী ভবনে ডাকা হলো, তো সব সপ্ত ঋষি, জালিয়াতি নথি, এসবের সপ্তঋষিরা, দেবরাজ, এক একজন নাম, সব্যসাচী, সুজিত, সব এস দিয়ে নাম, সুমিত, এই তো অবস্থা। আজকে এই জায়গা থেকে প্রতিটা মানুষ চাইছে প্রত্যেকের শাস্তি হোক, সেই আস্থা আমাদের এই সরকারের প্রতি আছে। একটু আগে যে কথাটা হচ্ছিল যে একজন কর্মরত অবস্থায় একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে রেপ অ্যান্ড মার্ডার, নৃশংস বললে পৈশাচিক বললেও কম বলা হয়, সেই মামলা আমরা করছি। 28 তারিখে সেই ডেটটা আছে হাইকোর্টে। যে জায়গার থেকে সিবিআইকে সেখানে দেওয়া হয়েছিল, সিবিআই যে দু একটা আমরা অনাস্থা বলেছিলাম যে এইগুলো দেখা উচিত, সেটা কিন্তু এই সরকার এসে শ্মশানের অন্তত যে জিনিসগুলো চালান এবং তার তড়িঘড়ি করে তার দাহ করে দেয়া, সেগুলোতে তারা গ্রেপ্তার করেছেন।
অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আরও কিছু দরকার, সব মানুষ দেখুক, তার মেয়েটার বিচার চাই। আর একটা জিনিস, এই যে সুমিত এখানে একটা সরকারি জমিকে তার প্লটে প্লটে নিজেদের মধ্যে করে নথি জাল করে জালিয়াতি করে তারা বিক্রি করে দিলেন, সরকার দেখতে পেলেন না? বিএলআরও তার 2 বছর আগে তিনি অভিযোগ জানিয়েছিলেন, পুলিশ জানতেন না, এসপি জানতেন না, বিডিও জানতেন না। তাদেরকে দেখতে হবে, তাদেরকে আগে দেখতে হবে। এই জায়গা থেকে প্রতিটা দেখতে হবে। আজকে দেবরাজ চক্রবর্তী তিনি দিনের পর দিন টাকা তুলছেন, 100 কোটি 150 কোটি, আজকে 150 পাতার চার্জশিট দেওয়া হয়েছে। যেমন তার মনোরঞ্জন মণ্ডল। শীর্ষেন্দুদা, আপনাকে একটু থামাচ্ছি, এই মুহূর্তে সরাসরি নজর রাখবো কি বলছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। हिंदी में बोलना चाहिए, ये नहीं के लिए पीटीआई भी है, चैनल भी है ना। बोलिए क्या है? देखिए 1946 16 अगस्त इट वाज ए हॉरिबल डे फॉर कलकत्ता एंड बंगाल, वेस्ट बंगाल। उस दिन 10,000 से ज़्यादा हिंदू हत्या हुआ था कलकत्ता में। सुहरावर्दी ने किया द ग्रेट कलकत्ता किलिंग। उस दिन ममता बनर्जी की सरकार, उन्होंने खेला हवे दिवस मनाया स्टेट गवर्नमेंट की ओर से। इस बार भारतीय जनता पार्टी का सरकार सरकारी ओर से वो खेला हवे दिवस का डिसीजन हम लोग रिजेक्ट किया, और वो जो हॉरिबल डे है उस दिन को खेला हवे दिवस के नाते नहीं मनाया जाएगा। সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, এই নিয়ে 7 বার সিআইডি তলবে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। আজকে তাকে ডেবরায় চাকরি প্রতারণার অভিযোগের মামলায় ডাকা হয়েছে। এখনো পর্যন্ত ভবানী ভবনে রয়েছেন তিনি। আমি সরাসরি চলে যাব, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, এখনো জিজ্ঞাসাবাদ চলছে, মূলত কোন কোন তথ্য তদন্তকারীরা জানতে চান সুমিত রায়ের কাছ থেকে? দেখো, আজকে 7.5 ঘন্টা হয়ে গেছে, সুমিত রায় এখনো পর্যন্ত ভবানী ভবনে রয়েছে। এই ডেবরায় চাকরি দুর্নীতি মামলা, সেই চাকরি দুর্নীতি মামলা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে ডেবরায় চাকরি দুর্নীতি মামলাতে তুমি জানো যে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তাকে কিন্তু সিআইডি নিজেদের কাস্টাডিতে নিয়েছে এবং সুজয় হাজরা তিনিও ভবানী ভবনে রয়েছে। একটা সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, আজকে কিন্তু সুমিত রায়ের সঙ্গে সুজয় হাজরাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা রয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদ হয়েছে কিনা পরবর্তীকালে কিছু সময় বাদে সেটা স্পষ্ট হবে। সকাল 11টা থেকে সুমিত রায় ভবানী ভবনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই যে অভিযোগটা এসছে, সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে, 24 লক্ষ টাকা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি কলকাতা শহরে যারা চাকরির জন্য আবেদন করেছিল তাদেরকে নিয়ে এসে খাদ্য ভবন থেকে বিকাশ ভবন তাদেরকে ঘুরিয়ে দেখার পর একটা ফটোকপি দেওয়া হয়েছিল, যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স কপি তাদেরকে দেওয়া হয়েছিল। এবং সেই মামলায় হচ্ছে সুমিত রায় নাম উঠে এসছে যে সুমিত রায়কে টাকাগুলো দিতে হবে এবং তার পরবর্তীকালে 24 লক্ষ টাকা 12 জনের কাছ থেকে নেওয়া হয়েছিল, আরও টাকা দাবি করা হয়েছিল এবং সেই মামলাতেই হচ্ছে সুমিত রায়কে একদম সেই মামলাতেই ডাকা হয়েছে সুমিত রায়কে। এখনো পর্যন্ত 7.5 ঘন্টা হয়ে গেছে, এখনো সুমিত রায় ভবানী ভবনেই রয়েছেন। কখন বেরোন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি থেকে মাটি চুরি, রিসর্ট দখল করা, একাধিক অভিযোগ। তবে দেবরাজ চক্রবর্তী আরেক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, তিনি আরও বিপাকে। তার কারণ, তার বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট এবার দেওয়া হলো। ব্যবসায়ী বিনয় কুমার সিং, তার থেকে 1,25,00,000 তোলাবাজির অভিযোগ ছিল, সেই অভিযোগেই চার্জশিট দিল পুলিশ। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বারাসাত আদালতে 256 পাতার চার্জশিট দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যে পালা বদলের পর কেউই বাদ যায়নি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক, তৃণমূলের নেতা প্রত্যেকে গ্রেপ্তার হয়েছেন। শুধু গ্রেপ্তার হয়েছেন তাই নয়, শতরূপাদি তাদের কেউই এখনো পর্যন্ত জামিনে মুক্ত হন, অর্থাৎ জামিন অযোগ্য ধারা প্রত্যেকের বিরুদ্ধে দেওয়া হয়েছে। সরকার পাল্টাবে, মানুষ ফিল করবে না, সেটা তো হয় না। এই সরকার তো প্রথমেই বলেছিল যে আগের সরকার যা যা অন্যায় করেছে মানুষের ওপর একটা একটা করে ধরে ধরে এটার জবাব দেওয়া হবে এবং এটা সবটাই লিগালি হচ্ছে। পাশেই তোমার লয়ার বসে আছে, ক্রিমিনালদের সপ্তঋষি পর্যন্ত বানিয়ে দিল। কিন্তু যেটা দেখবার মতন জিনিস হচ্ছে যে প্রত্যেকটা
ভীষণ সিস্টেম্যাটিক্যালি, এবং কোনো হাই হুই কোনো রকম কোনো মানে কি বলে হুলাবুলু না করে এটা একদম সিস্টেম্যাটিক্যালি একটার পর একটা হচ্ছে, এবং তারা কোনো দিন বেরোবে না, কোনো দিন বেরোবে না। হ্যাঁ, নর্মাল কোর্সে সে অনেক পরে যেরকম বোধহয় কিছুদিনের জন্য বেলে বেরোয় সেটা পরের দেখা যাবে, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন যে যেখানে দেখছে যেদিকে, সে তুমি কাউন্সিলর বলো কি এমপি বলো কি কোনো ডিপার্টমেন্ট বলো, একটা সেট অফ ফাইল বলো, প্রত্যেকটা জায়গায় এই করাপশনের উই পোকা ধরে গেছে। তো এইরকম একটা সরকার যে 15 বছর ধরে মানুষকে উই পোকা ধরে গেছে, তাহলে প্রদীপ্তদা মানে তৃণমূলের আমলে এই যে এত পরিমাণ দুর্নীতি হলো তখন সরকার দেখতে পায়নি? সরকার দেখতে পেয়েছে কি পাইনি সেটা জানি না, আমি তো সত্যি দেখতে সরকার দেখতে পাচ্ছে না। সরকার, আমি বলছি সরকার একদম সরকার এখনো দেখতে পাচ্ছে না। দিদি আমি তোমার সময় কথা বলি, নির্মল ঘোষের ব্যাপারে জাস্টিফাইও করিনি, তোমার সময় ডিস্টার্বও করিনি, আর আমি একদম একমত যে সরকার এখনো দেখতে পাচ্ছে না, সরকার এখনো দেখতে পাচ্ছে না, সত্যি সরকার দেখতে পাচ্ছে না। 250 জনের নাম বিজেপি নিজে বলছে যে তারা 250 জনের নাম, আর তাদের কাছে অভিযোগ এসছে 22 জনকে সাসপেন্ড করেছে, 22টা এফআইআর দেখাক না, আর আমাদের 250 জনের তৃণমূল নেতা নেত্রীর নাম করে দিক না এখানে যে তারা 250 জনকে গ্রেপ্তার করেছে বা কিছু করেছে। কিন্তু এই 250 জন, যে 250 জন 3 মাসে এসেছে, আর তাদেরই এক মুখপাত্র এখানে এসে বলে গেছে 450-এর কাছাকাছি অভিযোগ পেয়েছি। মন্তেশ্বর, উলুবেড়িয়া, বসিরহাট, আর কোথায় আমরা, তোমরা তো এখন আমাদের কথা বলছিলে, চিৎকার করবে না, অনেক হয়েছে তোমাদের সময়, তোমরা 3 মাসে যে জায়গায় করে দিয়েছো তার থেকে খারাপ আর হয় না। পূর্ব বর্ধমান 1 কোটি টাকা, যুবর নেতা 1 কোটি টাকা, কোথায় হয়েছে, কোথায় হয়েছে, এখানে সাজা কোথায় হলো? তোমরা তো 15 বছর ধরে তোমরা চিৎকার চেঁচিমেচি করে দিয়েছিলে, 15 বছর ধরে চিৎকার চেঁচিমেচি করে আজ অব্দি সাজা দিতে পারছো না, এরকম ভাবে দেখিয়েছিলে, এরকম ভাবে, তারপরেও তোমাদের কথা বলা হয়নি, তোমরা দেখিয়েছিলে। তাপস রায়কে তুমি এভাবে গলা চিরে চিৎকার বলেছিলে, চিৎকার করে বলে গেছো গত বছর অর্থাৎ 24 সালের জানুয়ারি মাসের শেষে তুমি। বেশ, আমি এখান থেকে দুজনকেই থামাচ্ছি। একের পর এক যে অভিযোগগুলো সামনে এসেছে, বিশ্বনাথ দা একেবারে সতর্কবাদীও বলছিলেন যে এই যে সাধারণ মানুষের যেভাবে প্রতারণা করা হয়েছে একটা একটা করে ধরে ধরে তার জবাব দেওয়া হবে, কিন্তু বিশ্বনাথ দা এই যে তোলাবাজি, এই যে টাকার খেলা, সেই টাকা কোথায় পর্যন্ত পৌঁছেছিল, কার নির্দেশে এই তোলাবাজিগুলো হয়ে গেল দিনের পর দিন ধরে, সেটা জানা যাবে তো এবার। দেখো, মানে তোমাকে যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হয় একটা সামগ্রিকভাবে সেটা লড়াই করতে হবে। আমরা তো খুশি যে নির্মল ঘোষদের মতন মানুষদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, কিন্তু ঋতব্রত শিবিরে যারা আছে তারা কি অ্যারেস্ট হচ্ছে? তাদের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে? যে সমস্ত সাংসদরা বাপি ঘোষ থেকে শুরু করে একের পর এক সাংসদরা যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছিল, বাপি হালদার থেকে শুরু করে একের পর এক সাংসদ যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছিল, আমাদের অভিযোগ নয়, তাদের বিরুদ্ধে কি কোনো তদন্ত হচ্ছে? তাদের সাথে প্রধানমন্ত্রী পাতোরা সাজছেন, তারা ব্রেকফাস্ট করছেন প্রধানমন্ত্রী তাদের সাথে। এই সেই সমস্ত তৃণমূল সাংসদদের সাথে প্রধানমন্ত্রী যদি ব্রেকফাস্ট করেন বা মুখ্যমন্ত্রী যদি ব্রেকফাস্ট করেন, তাহলে সেইটা কিন্তু যে বার্তাটা যায় সেটা তো সিলেক্টিভ লড়াই। অর্থাৎ এই করাপশনের বিরুদ্ধে বিজেপির বর্তমান সরকার একটা মানে নির্বাচিত অবস্থান নিচ্ছেন, যারা ক্ষমতাহীন, যারা পরাজিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন, আর যারা জয়ী হয়েছেন তাদের বিরুদ্ধে আরেক রকম অবস্থান নিচ্ছেন, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন, বিল পাসের জন্য জাতীয় স্বার্থের নাম করে তাদের সাথে সহ অবস্থান করছেন। ফলে এই লড়াইটা যদি সত্যি সামগ্রিকভাবে হতো তাহলে পশ্চিমবাংলার থেকে দুর্নীতি মুক্ত হতো। যার জন্য দেখবে তুমি বিজেপি গত অল্প দিনের মধ্যেই কিন্তু তাদের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ আসছে, এবং বিজেপির নেতারাই এই অভিযোগগুলো আনছেন, এগুলো কোনো সংবাদ মাধ্যম আনছে না। ধর জিতেন তেওয়ারি বলছেন যে গত 2 মাসের মধ্যে যে ধরনের তোলাবাজি হয়েছে সেটা তৃণমূলের শাসনকালকে ছাপিয়ে যাচ্ছে, দখলদারি ছাপিয়ে যাচ্ছে। মানে বই লিখেছিলেন সেটার মধ্যে বিজেপির আইডিওলজি নিয়ে লিখেছিলেন তো, তাহলে বিজেপির আইডিওলজি এখানে ব্যক্তিগত আক্রমণ নয়, একটু বলতে দিন বিশ্বনাথ দাকে সতর্কবাদী আসবো। হ্যাঁ, তোমার মুখ্যমন্ত্রীকে নিয়ে লিখেছিলাম। হ্যাঁ, তো সেই জন্য তো বলছি আমার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তো সেই বইতে বিজেপির আইডিওলজি নিয়েও লিখেছিলেন
যার বিষয় লিখেছিলেন তারটাও তো হ্যাঁ, তোমার- লিখেছিলেন। তোমার- তো সেটা তো শতপথী আমরা প্লিজ বলতে একটু পারি না। বিশ্বনাথ দাকে বলতে দিন, বিশ্বনাথ দা দূরে রয়েছেন। হ্যাঁ বিশ্বনাথ দা, ভালো আমার প্রশ্ন হচ্ছে, ভালো আইডিওলজি হলে তোলাবাজি হচ্ছে কেন? কেন আজকে সেটা তো বিজেপিকে 3 অ্যাকশনও মাসের নেওয়া মধ্যে এই হচ্ছে প্রশ্নটার বিশ্বনাথ দা। সম্মুখীন হতে হচ্ছে? সেটা তো যে অ্যাকশনও কোন নেওয়া হচ্ছে 21 জন, বিশ্বনাথ দা। কোন 21 জনকে সাসপেন্ড করা হলো, যারা কোন 21 জন বিজেপি কর্মীদেরকে নেতাদেরকে যারা তোলাবাজির দোষে সাসপেন্ড হলো, তাদের নামের তালিকা কোথায়? কোন বেশ, এবার আসি বিধাননগরের পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তার যে ফ্ল্যাটে সোনা উদ্ধার হয়েছিল সেই ঘটনায় এবার অভিযোগকারীকে তলব করা হয়েছে। ইডি দপ্তরে যান অভিযোগকারী মধুসূদন চক্রবর্তী। বেশ কিছু তথ্য প্রমাণ, অডিও ও ভিডিও রেকর্ডিং নিয়ে ইডি দপ্তরে যান অভিযোগকারী মধুসূদন চক্রবর্তী। এই সব্যসাচী দত্তের বিরুদ্ধে 15 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 10 কেজি সোনা এবং এছাড়াও শেয়ার ও নগদ মিলিয়ে 15 কোটি টাকার উপর সম্পত্তির হদিশও মিলেছে। আমি এখান থেকে অনিলদার কাছে যাব। অনিলদা, ইডি তদন্ত শুরু করেছে, তাহলে আরো একাধিক তথ্য সামনে আসবে বলেই ধরা যায়, কিন্তু যে জায়গায় প্রশ্ন সেটা হলো এই যে তদন্ত হচ্ছে, এই যে দুর্নীতির র্যাকেট, সেটা যদি ভাঙতে হয় কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া উচিত? আমি বুঝতে পারি না আমাদের দেশে কিভাবে চলে আইন ব্যবস্থা, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স। আপনি একটা কিছু কিনতে যান সোনার দোকানে, রেপুটেড দোকানে, আপনার আধার কার্ড চাইবে। আপনি 50,000 টাকা ব্যাংকে জমা করতেন, আপনার ইতিহাস দিতে হবে, আপনার প্যান নাম্বার দিন, সই করুন, অমুক করুন। এরা কোটি কোটি টাকা ইনকাম করছে, কোটি কোটি কেজি কেজি সোনা কিনছে, সবাই মাথা থেকে আরম্ভ করে সবাই। এই যে গরু বেচা, কালি জমি বেচার টাকা সব সোনায় কনভার্ট হয়েছে। এটা নির্দিষ্ট খবরের ভিত্তিতে আমি বলছি, প্রমাণ চাইলে দিতে পারবে না, কেউ বলবে না। কিন্তু এদের বেলা ইনকাম ট্যাক্স কী করে? একজনের স্ত্রীর বাবার দুটো নামে প্যান কার্ড হয়েছে, ইনকাম ট্যাক্স কী অ্যাকশন নিয়েছে? আমার তাহলে তো ধরে ঘাট ধরে নিয়ে যেত। এখন এগুলো হচ্ছে সব পেছনে ডালপালা নিয়ে টানে, মাথায় তো আর উঠছে না, মাথায় গিয়ে তো একদম থেমে যাচ্ছে। যদিও মহামান্য আদালতের কিছু রেস্ট্রিকশান আছে, ঠিক আছে, মানলাম। কিন্তু এই যে শীর্ষেন্দ্রবাবু বললেন যে বিএলও কী করছে, বিএলওরও কমপ্লেন করছে, ওসপি কী করছে। আরে আপনি এসপি কেন, ওসি কেন? আপনার পুলিশ অফিসার খুন হয়েছে, পুলিশের এএসআই খুন হয়েছে কলেজ ইলেকশনে। এমন নয় বোমাবাজি হচ্ছে, লেগেছে, মারা গেছে, এনকাউন্টার হয়েছে, মারা গেছে, তা নয়। কলেজ ইলেকশনে খুন হয়েছে, কেস লেখার জন্য চিফ অফ দি পুলিশ ফোর্স ওয়াজ ট্রান্সফার্ড। পার্ক স্ট্রিটে কেসে গ্যাং রেপের এলিগেশন হয়েছিল, উনি ঘটনা জানতে না চেয়ে তৎকালীন জয়েন্ট সিভিক ক্রাইম ছিলেন রেসপেক্টেড ম্যাডাম দময়ন্তী সেন আইপিএস, ওনাকে সরিয়ে দিলেন। একদম একের পর এক তথ্য সামনে আসছে, সঠিক তদন্ত হোক, সঠিক তথ্য সামনে আসুক, এটাই চাই প্রত্যেকে।